এই উন্নত প্রশিক্ষণ কোর্সের অষ্টম মডিউলে আপনাকে স্বাগতম। আমরা এখন ক্যাএসএসের সিস্টেমে চূড়ান্ত এবং আরও উন্নত পর্যায়ে প্রবেশ করছি। এখন পর্যন্ত আমরা মেশিনটি তৈরি করেছি, প্রয়োজনীয় শর্তাবলী প্রস্তুত করেছি, রোডম্যাপ ও ফ্লো ডায়াগ্রাম ডিজাইন করেছি, ইঞ্জিন চালু করেছি, মনিটরিং শুরু করেছি এবং হঠাৎ কোনো সমস্যা হলে তা ঠিক করার উপায় অর্থাৎ সংশোধনমূলক পদক্ষেপ শিখেছি। কিন্তু এখনও একটি মৌলিক অংশ বাকি আছে, যা লুপটি সম্পূর্ণ করবে। সেটি হল কৌশলগত নিয়ন্ত্রণ ড্যাশবোর্ড। এটি আমাদের বলে দেয় আমরা সঠিক পথে এগোচ্ছি কিনা, নাকি না বুঝেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। এটাই হল ষষ্ঠ নীতি, যাচাই করার পদ্ধতি। ইংরেজিতে একে বলে ভেরিফিকেশন। আমাদের ক্ষেত্রে তিনটি শব্দ নিয়ে বিশাল অর্থগত ও কার্যকরী বিভ্রান্তি রয়েছে, যেগুলো দেখতে একরকম মনে হলেও আসলে একেবারে আলাদা জগৎ। মনিটরিং, যাচাই, ভেরিফিকেশন এবং বৈধতা, ভ্যালিডেশন। চলুন একবারে পরিষ্কার করি, কারণ এখানে ধারণাগত ভুলটা খুবই ব্যয়বহুল হতে পারে। অডিটের সময় মনিটরিং হল প্রতিদিনের কৌশলগত কাজ। এটা হল ট্রেঞ্চে থাকা সৈনিক যে স্কোপ দিয়ে দেখছে। এটা সেই রাঁধুনি যে থার্মোমিটার মাংসের ভেতরে ঢুকিয়ে দেয় বা সকালে ফ্রিজের ডিসপ্লে চেক করে। এটা তাৎক্ষণিক কৌশলগত প্রশ্নের উত্তর দেয়, এই নির্দিষ্ট মুহূর্তে এই এক টুকরো রোস্ট কি নিরাপদ? যদি থার্মোমিটারে ৭৫ ডিগ্রি দেখায়, তাহলে উত্তর হল হ্যাঁ। মনিটরিং শেষ। এটা হল নির্দিষ্ট মুহূর্তের কাজ। ২. যাচাই, ভেরিফিকেশন হল পর্যায়ক্রমিক কৌশলগত কাজ। নিয়ন্ত্রণেরও নিয়ন্ত্রণ। এটা সেই জেনারেল যে ওপর থেকে মানচিত্র দেখে যুদ্ধের গতিপথ বোঝার চেষ্টা করছে। এটা কৌশলগত প্রশ্নের উত্তর দেয়, আমরা যে জবাবদিহিতার ব্যবস্থা তৈরি করেছি সেটা সময়ের সাথে কাজ করছে তো, নাকি আমরা নিজেদেরই বোকা বানাচ্ছি। যাচাইয়ের কিছু নির্দিষ্ট উদাহরণ। গুণগত মান ব্যবস্থাপক, যিনি প্রতি শুক্রবার রাঁধুনিদের পূরণ করা সব তাপমাত্রার লক চেক করেন, কোথাও সন্দেহজনক সংখ্যা আছে কিনা, স্বাক্ষর মিসিং আছে কিনা, বা সেলে উষ্ণতার কোনো প্রবণতা আছে কিনা তা দেখার জন্য। অথবা একটি স্বীকৃত বাহ্যিক ল্যাবরেটরিকে ডেকে এনে সারফেস পরীক্ষা করানো যেতে পারে, যাতে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যকর হচ্ছে কিনা। কারণ চোখে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যায়, কিন্তু সোজাবে লিস্টেরিয়া ধরা পড়ে। অথবা আবারও থার্মোমিটারের ক্যালিব্রেশন। যদি শেফের থার্মোমিটার নষ্ট বা ভুলভাবে ক্যালিব্রেটেড হয়, তাহলে তার দৈনিক পর্যবেক্ষণ কোনো কাজে আসে না। যাচাই, ভেরিফিকেশন কাজ করে এটা আবিষ্কার করতে যে থার্মোমিটারটি নষ্ট। ভ্যালিডেশন আবার একেবারেই আলাদা। এটা হলো বৈজ্ঞানিক প্রমাণ শুরুতেই যে আমাদের নিয়মগুলো সঠিক। উদাহরণস্বরূপ, কে ঠিক করেছে যে ৭৫ ডিগ্রি তাপমাত্রায় মুরগি রান্না করলে সালমোনেলা মারা যায়? এটা শেফ বা মালিক কেউই ঠিক করেনি। এটা নির্ধারণ করেছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়। আমরা একটি যাচাইকৃত নিয়ম প্রয়োগ করি, কিন্তু আপনি যদি নতুন কোনো রান্নার কৌশল উদ্ভাবন করতে চান, যেমন ভ্যাকুয়ামে ৫০ ডিগ্রি তাপমাত্রায় ১০ ঘন্টা ধরে মুরগি রান্না, তাহলে আপনাকে সেই প্রক্রিয়ার বৈধতা প্রমাণ করতে হবে। আপনাকে একটি ল্যাবরেটরিকে টাকা দিতে হবে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করার জন্য যে ৫০ ডিগ্রি তাপমাত্রায় ১০ ঘন্টা রান্না করা সেই মুরগি ৭৫ ডিগ্রিতে রান্না করা মুরগির মতোই নিরাপদ। বৈজ্ঞানিক যাচাইকরণ ছাড়া আপনি আইনবহির্ভূত অবস্থায় থাকবেন। নীতিমালা ৭. ডকুমেন্টেশন ও রেকর্ড রাখা। এখন আমরা সেই স্পর্শকাতর বিষয়ে আসছি, যা অনেক পেশাজীবীর জন্য কষ্টের, যারা ফর্ম পূরণ করাকে মনে করেন শুধু আমলাতান্ত্রিক কর সংক্রান্ত অপ্রয়োজনীয় কাগজপত্র, যা রান্নাঘরের আসল কাজ থেকে সময় নষ্ট করে। আপনাকে এই মানসিক দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলাতে হবে। ডকুমেন্টেশন কোনো আমলাতন্ত্র নয়।
এটাই আপনার জীবন বীমা, আদালতে আপনার একমাত্র আইনি প্রতিরক্ষা, আর জরিমানার বিরুদ্ধে আপনার ঢাল। খাদ্য আইনে, বিশেষ করে ১৭৮-২০০২ বিধিমালায় প্রমাণের দায়ভার উল্টে দেওয়ার নীতি প্রযোজ্য। একটি সাধারণ ফৌজদারি মামলায় অভিযোগকারী পক্ষকে প্রমাণ করতে হয় আপনি দোষী, অর্থাৎ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি নির্দোষ। কিন্তু ফোর্ডসেফতে ব্যাপারটা ঠিক উল্টো। যদি কোনো গ্রাহক আপনার কাছ থেকে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন, তাহলে ধরে নেওয়া হয় এটা আপনার অবহেলার কারণে হয়েছে, যতক্ষণ না আপনি নথিপত্রের মাধ্যমে প্রমাণ করতে পারেন যে আপনি পরিবারের একজন ভালো অভিভাবকের মতো সবকিছু ঠিকঠাক করেছেন। আপনি কিভাবে এটা প্রমাণ করবেন? কথায় নয়, কিন্তু আমি তো সব সময় পরিষ্কার করি, আমি শপথ করছি, বরং ট্রেসযোগ্য নথিপত্র দিয়ে। এর নির্মম কিন্তু সত্যি স্লোগান হল, এক চেপের মতে যা লেখা নেই তা কখনোই ঘটেনি। আপনি হয়তো ১০ বছর ধরে প্রতিদিন অত্যন্ত যত্ন সহকারে ফ্রিজটি পরিষ্কার করেছেন, কিন্তু যদি আপনার কাছে তারিখ ও সময়সহ স্বাক্ষরিত কাগজটি না থাকে, তাহলে আইন অনুযায়ী অ্যাসো এবং বিচারকের জন্য সেই ফ্রিজটি কখনোই পরিষ্কার করা হয়নি বলে গণ্য হবে। কখনোই না, এবং তোমরা দণ্ডিত হবে। নথিপত্র দুটি প্রধান ভাগে বিভক্ত, যা আপনাকে আপনার আর্কাইভে অত্যন্ত পরিপাটি করে রাখতে হবে। এ আত্মনিয়ন্ত্রণ নির্দেশিকা। স্থির নথি। এটি আপনার কোম্পানির গঠনতন্ত্র। এতে রয়েছে ঝুঁকি বিশ্লেষণ, সাংগঠনিক চার্ট, মানক পদ্ধতি, পণ্যের কারিগরি তথ্যপত্র। এই নথিটি খুব কমই পরিবর্তিত হয়, শুধুমাত্র আপনি যদি মেনু, যন্ত্রপাতি বা স্থাপনা পরিবর্তন করেন তখনই। রেকর্ডসমূহ গতিশীল নথিপত্র। এগুলোই প্রতিদিনের প্রমাণ। তাপমাত্রা শীট, পরিষ্কারের শীট, ডেলিভারি নোট, অমিল রিপোর্ট, এসবই। এই শীটগুলো জীবন্ত। এগুলো প্রতিদিন পূরণ করা হয়। এগুলো দেখায় যে আপনি নির্দেশিকায় লেখা নিয়মগুলো বাস্তবায়ন করেছেন। রেকর্ড ছাড়া নির্দেশিকাটি শুধু স্বপ্নের বই হয়ে থাকে। অথবা আরও খারাপ, এটি এমন এক দ্বিমুখী তলোয়ার হয়ে দাঁড়ায় যা দেখায় আপনি কি করতে হবে জানতেন, কিন্তু করেননি। সাতটি নীতির তত্ত্ব এখানেই শেষ। এখন চলুন দৈনন্দিন আমলাতান্ত্রিক কাজের ব্যবহারিক, বিশৃঙ্খল এবং বাস্তব বিবরণে প্রবেশ করি। আমরা ফর্ম, কলম, স্বাক্ষর এবং সংরক্ষণাগার নিয়ে কথা বলব। এটা বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করছি, প্রশাসনিক জরিমানার ৯০%, যা ১,০০০ থেকে ৬,০০০ ইউরো পর্যন্ত হতে পারে, সাধারণত আরোপ করা হয় না। কারণ রান্নাঘরে ইঁদুর আছে বা দৃশ্যমান ময়লা আছে বলে নয়, বরং ফর্মগুলো ভুলভাবে পূরণ করা হয়েছে, অসম্পূর্ণ আছে বা স্পষ্টভাবে জালিয়াতি করা হয়েছে বলে। স্বাস্থ্য পরিদর্শক একজন প্রশিক্ষিত পেশাদার, যিনি নথিপত্রে অসঙ্গতি খুঁজে বের করতে পারেন। তারা লাইনের ফাঁকে ফাঁকে পড়তে জানেন। তারা তাড়াহুড়ো করে করা জাল স্বাক্ষর চিনে ফেলতে পারেন। পরবর্তী স্লাইডগুলোতে আমরা একে একে বিশ্লেষণ করব কিভাবে সঠিকভাবে একটি রেজিস্টার পূরণ করতে হয়, কোন কোন ভুলগুলো পরিদর্শকের নজরে পড়ে এবং কিভাবে এই কাগজপত্রগুলোকে আপনার ব্যবসার জন্য একটি অপ্রতিরোধ্য আইনি ঢাল হিসেবে পরিণত করা যায়। আমরা শিখব কিভাবে লিখতে হয়, কিভাবে নিজেদের রক্ষা করতে হয়, শুধু কাগজপত্র পূরণ করার জন্য নয়। প্রতিটি ফর্ম দেখার আগে আমাদের অবশ্যই ফর্ম পূরণের ৪টি সোনালী নিয়ম স্থির করতে হবে। এই নিয়মগুলো নিশ্চিত করে যে নথিটি আদালতে আইনি প্রমাণ হিসেবে মূল্য পাবে। যদি এই নিয়মগুলো লঙ্ঘন করা হয়, তাহলে নথিটি কেবল মূল্যহীন কাগজ হয়ে যায় এবং বিপক্ষের আইনজীবী ১ সেকেন্ডেই সেটিকে ধ্বংস করে দেবে। নিয়ম ১, পাঠযোগ্যতা। স্পষ্টভাবে লিখুন,
যাতে তৃতীয় পক্ষ বুঝতে পারে। পরিদর্শক যদি আপনি লিখে রাখা তাপমাত্রা পড়তে না পারেন, তাহলে তিনি ব্যাখ্যা চাইবেন না। ইনি ধরে নেবেন সবচেয়ে খারাপটা, যে আপনি কোনো অনুমোদিত তথ্য লুকাচ্ছেন। আপনার হাতের লেখা যদি কঠিন হয়, তাহলে বড় হাতের অক্ষর ব্যবহার করুন। অপাঠ্য রেকর্ড মানে কোনো রেকর্ড নেই। নিয়ম 2, অমোচনীয়তা। শুধুমাত্র অমোচনীয় কালি কলম ব্যবহার করুন, নীল বা কালো। কোনো কারণেই কখনো পেন্সিল ব্যবহার করবেন না। কখনোই কারেকশন ফ্লুইড বা ইরেজার দিয়ে মুছবেন না। তথ্য যেন পরে কোনোভাবেই পরিবর্তন করা না যায়, তা নিশ্চিত করতে হবে। ট্রেসেবিলিটি নিশ্চিত ও লক করা থাকতে হবে। আপনি যদি কোনো সংখ্যা লেখার সময় ভুল করেন, সেটা হতেই পারে। ভুলের ওপর পাতলা একটি দাঁত টানুন, যাতে নিচের লেখা পড়া যায়, এবং পাশে সঠিক তথ্য লিখুন। ছোট করে আপনার আদ্যক্ষর যোগ করুন। কোনো অফিসিয়াল রেজিস্টারে কারেকশন ফ্লুইড ব্যবহার করা মানে জালিয়াতির ইঙ্গিত, এবং এতে পরিদর্শক সবকিছু মাইক্রোস্কোপ দিয়ে খতিয়ে দেখেন। নিয়ম 3, সত্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখনোই ফর্ম আগেভাগে পূরণ করবেন না। আমি দেখেছি, শুক্রবারেই পরবর্তী রবিবারের ফর্ম পূরণ করা হয়েছে, শুধু এগিয়ে থাকার জন্য। এটি প্রযুক্তিগতভাবে একটি আদর্শিক মিথ্যাচার, যা সরকারি নথিতে করা হলে তা শুধু জরিমানার বিষয় নয়, বরং একটি ফৌজদারি অপরাধ। এবং কখনোই মাসের শেষে ফর্ম পূরণ করবেন না, ফাঁকা জায়গা পূরণের জন্য একই রকম সংখ্যা বানিয়ে। পরিদর্শক বোকা নন। যদি তারা দেখে টানা 30 দিন ধরে 4.0 ডিগ্রি লেখা আছে, তারা গাণিতিকভাবেই বুঝে যাবে আপনি তথ্য বানিয়েছেন। কারণ একটি আসল ফ্রিজের তাপমাত্রা ওঠানামা করে 3.8, 4.2, 3.5, 4.1। সংখ্যার নিখুঁততাই প্রতারণার প্রমাণ। যদি কোনোদিন তাড়াহুড়ো বা অসুস্থতার কারণে চেক করতে ভুলে যান, তাহলে বক্সটি ফাঁকা রাখুন বা লিখুন নির্মিত হয়নি। একটি ফাঁকা জায়গা, যা ছোটখাটো ব্যবস্থাপনা ত্রুটি, তা মিথ্যা তথ্যের চেয়ে অনেক ভালো, কারণ মিথ্যা তথ্য পুরো সিস্টেমকে অকার্যকর করে দেয়, আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে এবং শাস্তির দিকে নিয়ে যায়। নিয়ম 4, স্বাক্ষর। যিনি চেক করেছেন, তাকে অবশ্যই প্রতিটি আলাদা পর্যবেক্ষণের পাশে স্বাক্ষর বা আদ্যাক্ষর দিতে হবে। স্বাক্ষর মানে ব্যক্তিগত দায়িত্ব নেওয়া। মডিউল 1, অনুমোদিত ব্যবস্থাপনা শীট। এটাই পুরো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শীট। আকেচিপি ম্যানুয়ালের, এবং অদ্ভুতভাবে এটি আমি সবসময় খুঁজে পাই। ইতালিয়ান রেস্তোরাঁয় এটি নির্জনভাবে ফাঁকা পড়ে থাকে। অনেক রেস্তোরাঁ মালিক এই শীটে কিছু লেখার ব্যাপারে ভীষণ ভয় পান। তারা ভাবে, যদি আমি লিখি যে আমার কোনো সমস্যা হয়েছে, তাহলে স্বাস্থ্য কর্তৃপক্ষ এটা পড়ে আমাকে শাস্তি দেবে। আসলে ব্যাপারটা ঠিক উল্টো। তোমাকে এই যুক্তিটা পুরোপুরি উল্টে দিতে হবে। 3-4 বছর ধরে অনুমোদিত রেজিস্টার ফাঁকা থাকাটা সন্দেহজনক। এর মানে 3টি বিষয়ের একটি হতে পারে। 1, তুমি একেবারে নিখুঁত এবং তোমার যন্ত্রপাতি কখনোই নষ্ট হয় না। পরিসংখ্যানগতভাবে অসম্ভব। 2, তুমি কিছুই পরীক্ষা করো না, তাই সমস্যাগুলো চোখে পড়ে না। গুরুতর অবহেলা। 3, তুমি সমস্যাগুলো দেখো, কিন্তু সেগুলো লুকিয়ে রাখো। দুর্ভিসন্ধি। এর বদলে একটি ভালোভাবে ব্যবহৃত রেজিস্টার, যেখানে তুমি লেখো তারিখ 12 মে। সমস্যা, সকাল 8টায় ফ্রিজটি +10 ডিগ্রিতে পাওয়া গেছে। তাৎক্ষণিক সংশোধনমূলক ব্যবস্থা। অন্যগুলো অন্য একটি সচল ফ্রিজে সরিয়ে নেওয়া হয়েছে। প্রযুক্তিগত সহায়তা ডাকা হয়েছে। নষ্ট হয়ে যাওয়া পণ্য, দুধ ও মাছ, জৈব বর্জ্যে ফেলে দেওয়া হয়েছে। এটাই চূড়ান্ত প্রমাণ যে তোমার সিস্টেম কাজ করছে। এটি কর্তৃপক্ষকে দেখায় যে তুমি সত্যিই নিয়ন্ত্রণ করো,
তুমি বুদ্ধিবৃত্তিকভাবে সৎ এবং যখন কোনো সমস্যা হয় তখন তুমি জানো কিভাবে সংকট সামলাতে হয়, এমনকি নিজের খরচে গ্রাহককে সুরক্ষিত রেখে। এই শীটটি একটি প্রযুক্তিগত ব্যর্থতাকে ব্যবস্থাপনা দক্ষতার প্রমাণে পরিণত করে। যখনই কিছু ভুল হয়, পণ্য গরম অবস্থায় এসেছে, পোকামাকড়ের উপস্থিতি, ভাঙা কাচ, খারাপ ফ্রিজ, পড়ে যাওয়া প্লাস্টার, তুমি অবশ্যই এখানে তা লিপিবদ্ধ করবে। তারিখ, ঘটনার বিস্তারিত বিবরণ, সমাধানের জন্য নেওয়া পদক্ষেপ, চূড়ান্ত ফলাফল, স্বাক্ষর। বিতর্কের ক্ষেত্রে এই শীটটি তোমার জীবন বাঁচায়। মডিউল ২, ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ। এটি সেই ক্লাসিক গ্রিড শীট যা সেলের বা কূপের দরজায় ঝুলে থাকে। এটা তুচ্ছ মনে হতে পারে, কিন্তু এর মধ্যে আইনি ফাঁদ লুকিয়ে আছে। ঠিকভাবে কিভাবে এটি পূরণ করতে হয়। তুমি ফ্রিজের সামনে গিয়ে ডিসপ্লে দেখো, অথবা যদি ডিসপ্লে নষ্ট বা অবিশ্বস্ত হয়, তাহলে একটি প্রোব থার্মোমিটার ব্যবহার করো এবং তুমি যে প্রকৃত সংখ্যা পড়ো সেটাই লিখে রাখো। যদি তুমি ৩.৪ পড়ো, তাহলে ৩.৪ই লিখো। সবসময় ৪ রাউন্ড আপ বা ০তে রাউন্ড ডাউন করো না। তথ্যর স্বাভাবিক পরিবর্তনশীলতা সত্যতার একটি সূচক। তাপমাত্রা যদি সীমার বাইরে চলে যায় তাহলে কি হয়? ধরা যাক সীমা +৪°C, আর তুমি পড়লে +৬°C। হতে পারে এটা শুধু এই কারণে হয়েছে যে ৫ মিনিট আগে মালামাল লোড করার জন্য দরজাটা খোলা ছিল। তথ্যটা লিখে, দরজা বন্ধ রেখে ৩০-৪০ মিনিট অপেক্ষা করে তাপমাত্রা চেক করো। ভালো, এটা ছিল সাময়িক। কিন্তু যদি তুমি +১২°C পড়ো, তাহলে শুধু বাক্সে ১২ লিখে সাইন করে বাড়ি চলে যেও না। যদি তুমি ১২ লেখো, কিছু না করেই তুমি অপরাধ স্বীকারের মতো সাইন করছো। তুমি বলছো, আমি জানতাম খাবার ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকিতে ছিল এবং আমি ইচ্ছাকৃতভাবে সেটা ওখানেই রেখে দিয়েছিলাম। আদালতে এটাকে বলে সম্ভাব্য অভিপ্রায়, eventual intent। তথ্য যদি সংকটজনক হয়, তাহলে তোমাকে অবশ্যই সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। অন্য সরাও, টেকনিশিয়ানকে ডাকো এবং অবশ্যই নোটে বা অমেল ফর্মের পাশে সেটা লিখে রাখো। রেকর্ড রাখার উদ্দেশ্য হল দেখানো যে তুমি তাপমাত্রা নিয়ন্ত্রণ করেছ, শুধু চুপচাপ বসে দেখনি যখন খাবার নষ্ট হচ্ছিল। মডিউল ৩, অন্য গ্রহণ শীট। এটাই তোমার ফায়ারওয়াল, সেই ফায়ারওয়াল যা তোমার কোম্পানিকে অন্যদের সমস্যার থেকে রক্ষা করে। তোমার প্রতিটি সাপ্লায়ারের প্রতিটি ডেলিভারি নোট হাতে হাতে লিখে রাখার দরকার নেই। না হলে তোমরা প্রশাসনিক কর্মচারী হয়ে যেতে আর রান্না করতে পারতে না। কিন্তু তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও ট্রেসেবিলিটি পণ্যের, যেমন টাটকা মাংস, মাছ, টাটকা দুগ্ধজাত, ফ্রোজেন পণ্যের নমুনা চেক রেকর্ড করতে হবে। এই রেজিস্টারে আমরা কি লিখি? তারিখ, সময়, সাপ্লায়ার, পণ্য যেমন গরুর ফিলে, ব্যাচ নম্বর যা ট্রেসেবিলিটি বা প্রোডাক্ট রিকলের জন্য জরুরি, সাথে মেয়াদোত্তীর্ণের তারিখ। মূল তাপমাত্রা যা তুমি তোমার জীবাণুমুক্ত থার্মোমিটার দিয়ে মেতেছ, ট্রাকে দেখানোটা নয়। অনুবর্তিতা মূল্যায়ন। অনুবর্তী, অননুবর্তী। যদি তুমি কোনো ডেলিভারি ফিরিয়ে দাও কারণ পণ্য নষ্ট, প্যাকেট ভাঙা, ট্রাক নোংরা বা মাছের গন্ধ, তাহলে সেটা লিখে রাখো। বড় হাতের অক্ষরে লিখো। অনুবর্তিতার কারণে সাপ্লায়ারকে ফেরত। তাপমাত্রা 4°C বদলে 10°C। পরিদর্শনের সময় এই নোট স্বর্ণের মতো মূল্যবান। এটি স্বাস্থ্য কর্তৃপক্ষকে দেখায় যে তুমি একজন সক্রিয় ফিল্টার হিসেবে কাজ করো, সরবরাহকারীদের নজরদারি করো এবং তোমার রান্নাঘরে আবর্জনা ঢুকতে দাও না। এটাই তোমার পেশাদারিত্ব এবং স্বাধীন মূল্যায়নের চূড়ান্ত প্রমাণ। যদি তুমি যাচাই না করে ত্রুটিপূর্ণ পণ্য গ্রহণ করো, সেই মুহূর্ত থেকে আইনি দায়িত্ব তোমার হয়ে যায়।
মডিউল 4 পরিষ্কার পরিকল্পনা এবং রেকর্ডিং শিট। অনেকে মনে করেন এটা শুধু মেঝে ঝাড়ু দেওয়া চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়। তা নয়, ওটা তো সবসময় করা হয়। এটা তো স্পষ্ট। এই মডিউলটি মূলত ব্যবহৃত হয় যেন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ভুলে না যাওয়া হয়, যেগুলো প্রতিদিন করা হয় না, আর তাই কাজের ব্যস্ততায় বারবার পিছিয়ে যেতে থাকে, যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার উদাহরণ: ফ্রিজার সম্পূর্ণ ডিফ্রোস্ট করা, যা শক্তি সাশ্রয়ের জন্য এবং খাবার নষ্ট হওয়া এড়াতে অপরিহার্য। ফুড ফিল্টার পরিষ্কার করা, এটা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং খাবারে চর্বি পড়ে যাওয়ার কারণ হতে পারে। ডিশওয়াশার স্কেলমুক্ত করা, ভারী আসবাবপত্রের পেছনে পরিষ্কার করা, দরজার হ্যান্ডেল ও সুইচ জীবাণুমুক্ত করা। এই মডিউলটি একটি গ্রিড আকারের স্যানিটেশন পরিকল্পনা, যেখানে পরিচ্ছন্নতার স্থান এবং দিন উল্লেখ থাকে। পরিচ্ছন্নতা কর্মী সংশ্লিষ্ট ঘরে নিজের আদ্যক্ষর বসান। ম্যানেজার সপ্তাহের শেষে দেখেন সবকিছু হয়েছে কিনা এবং স্বাক্ষর করেন। এই ফর্মটি ব্যক্তিগত দায়িত্ব নির্ধারণ ও ভাগ করে নেওয়ার কাজেও ব্যবহৃত হয়। যদি কোনো পরিদর্শক দেখেন হুডে পুরনো চর্বি জমে ঝরছে, আর শীতে মারিওর সরি আছে যেখানে বলা হয়েছে সে এটা গতকাল পরিষ্কার করেছে, তাহলে শৃঙ্খলাজনিত সমস্যা মারিওর, কারণ সে হয় খারাপ কাজ করেছে বা মিথ্যা বলেছে। যদি শীট খালি থাকে, তাহলে দোষ মালিকের, যিনি কাজ সংগঠিত করেননি এবং তদারকি করেননি। এই ডকুমেন্ট মালিককে কর্মচারীর অবহেলা থেকে সুরক্ষা দেয়। মডিউল 5 যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও যন্ত্রের ক্যালিব্রেশন। ভাঙা, খারাপ বা ক্যালিব্রেশনহীন যন্ত্রপাতি সূক্ষ্ম স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এখানে আপনাকে 2 ধরনের কারিগরি হস্তক্ষেপ নথিভুক্ত করতে হবে যাতে যথাযথ সতর্কতা দেখানো যায়। 1. কার্যকরী হস্তক্ষেপ ত্রুটি মেরামত। তারিখ 20শে অক্টোবর। বিষয়ে ফ্রিজ নম্বর 2 নষ্ট হয়ে গেছে। হস্তক্ষেপ: রোসি কোম্পানির টেকনিশিয়ান এসে কম্প্রেসর বদলেছেন এবং গ্যাস রিচার্জ করেছেন। সবসময় টেকনিশিয়ান রেখে যাওয়া কাগজপত্র রিপোর্ট সংযুক্ত করুন। এটি প্রমাণ যে আপনি নিরাপত্তার জন্য টাকা খরচ করেছেন এবং রক্ষণাবেক্ষণে কার্পণ্য করেননি। 2. প্রতিরোধমূলক হস্তক্ষেপ ও ক্যালিব্রেশন। স্লাইসার গ্যাসকেটের পর্যায়ক্রমিক পরিবর্তন, কাটার ব্লেড পরিবর্তন, যাচাই এবং থার্মোমিটার ক্যালিব্রেশন। এটি জরুরি ও নথিভুক্ত করা আবশ্যক। থার্মোমিটার 5 ডিগ্রি কম দেখালে আপনি কাঁচা মুরগি পরিবেশনের ঝুঁকিতে পড়বেন। লগে লিখুন: পানি ও বরফ দিয়ে থার্মোমিটারের অভ্যন্তরীণ যাচাই। ফলাফল 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ফুটন্ত পানির সাথে পরীক্ষা করুন। ফলাফল 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই রেকর্ডটি দেখায় যে আপনি আপনার কাজের সরঞ্জামগুলোর যত্ন নেন এবং সেগুলো কার্যকর রাখেন। শুধু যাতে সেগুলো বেশি দিন টিকে থাকে তাই নয়, বরং ফোর্ড নিরাপত্তা নিশ্চিত করার জন্য। মডিউল 6 স্টাফ প্রশিক্ষণ। প্রশিক্ষণ মানে শুধু 2 বা 3 বছর পর পর ক্লাসরুমে বাধ্যতামূলক আকাকাই পাই কোর্স করা নয়। প্রশিক্ষণ একটি ধারাবাহিক, প্রতিদিনের, কর্মক্ষেত্রভিত্তিক প্রক্রিয়া। যদি আপনি মেনু পরিবর্তন করেন এবং নতুন কোনো অ্যালার্জেন যোগ করেন, যেমন ডেজার্টে হ্যাজেলনাটের গুঁড়া, তাহলে আপনাকে ওয়েটার ও রাঁধুনিদের একত্রিত করে অ্যানাফাইল্যাকটিক শকের ঝুঁকি ব্যাখ্যা করতে হবে। এটাই প্রশিক্ষণ এবং এটি রেকর্ড করা আবশ্যক যাতে আপনাকে সুরক্ষা দেয়। যদি আপনি নতুন কোনো ব্লাস্ট চিলার কেনেন, তাহলে কিভাবে এটি ব্যবহার করতে হয় এবং কিভাবে পরিষ্কার করতে হয় তা ব্যাখ্যা করুন। এটাই প্রশিক্ষণ। একটি সহজ অভ্যন্তরীণ ফর্ম ব্যবহার করুন। তারিখ, বিষয়:
যেমন নতুন অ্যালার্জেন মেনু ব্যবস্থাপনা এবং স্লাইসার পরিষ্কার। প্রশিক্ষকের নাম হতে পারে শেফ বা মালিক। অংশগ্রহণকারীদের নাম ও স্বাক্ষর। কোর্টে এটা কেন এত গুরুত্বপূর্ণ? ভাবুন, আপনার কোনো ওয়েটার ভুলবশত হ্যাজেলনাট সহ কোনো খাবার এমন একজনকে পরিবেশন করল যার অ্যালার্জি আছে, জানার পরও, অথবা কোনো রাঁধুনি টয়লেট ব্যবহারের পর হাত না ধুয়ে কাজে ফিরে এল। আপনার কাছে যদি স্বাক্ষরিত নথি থাকে যেখানে আপনি দেখাতে পারেন যে আপনি তাকে সেই প্রক্রিয়া এবং ঝুঁকি স্পষ্টভাবে বুঝিয়েছেন, তাহলে দায়িত্ব অন্তত আংশিকভাবে সেই অবহেলাকারী কর্মচারীর ওপর পড়ে যে নির্দেশনা মানেনি। আপনার কাছে যদি প্রশিক্ষণ দেওয়ার লিখিত প্রমাণ না থাকে, তাহলে পুরো দোষ আপনারই। কুলপা ইন ভিজিল্যান্ডো, তদারকি না করার জন্য, এবং কুলপা ইন এলেজেন্ডো, অযোগ্য কর্মী নিয়োগ করার জন্য। মডিউল ৭, পোকামাকড় নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ। সাধারণত এই লগ আপনি নিজে পূরণ করেন না, বরং এটি সেই বাইরের বিশেষায়িত সংস্থা সরবরাহ করে যাদের সঙ্গে আপনার চুক্তি রয়েছে। এতে ফাঁদের বিন্যাস, মানচিত্র, ব্যবহৃত বিষের টেকনিক্যাল ডেটা শিট এবং নিয়মিত পরিদর্শনের রিপোর্ট থাকে। আপনারা সবাই যে সাধারণ ভুলটি করেন তা হল, প্রযুক্তিবিদ আসে, ফাঁদগুলো পরীক্ষা করে, আপনাকে সাইন করার জন্য শিট দেয়, আপনি না পড়েই সাইন করেন এবং সেটি ফাইল করে রাখেন। এটা খুবই ভুল। আপনাকে অবশ্যই প্রযুক্তিবিদ যা লিখছেন তা মনোযোগ দিয়ে পড়তে হবে। তিনি একজন বিশেষজ্ঞ যিনি আপনার প্রতিষ্ঠানের স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। যদি তিনি লেখেন, ফাঁদ নম্বর ৩, গুদামে লুকানো টোপ খাওয়া হয়েছে, তার মানে সেখানে ইঁদুর আছে এবং তারা সেখানে খাচ্ছে। আপনাকে খুঁজে বের করতে হবে তারা কোথা দিয়ে ঢুকছে। যদি তিনি লেখেন, ফ্রিজের মোটরের পেছনে জার্মান তেলাপোকার বিষ্ঠা পাওয়া গেছে, তাহলে তিনি আপনাকে জানাচ্ছেন যে সেখানে একটি সক্রিয় বাসা আছে যেখানে তারা বংশবৃদ্ধি করছে। লিখা আছে, গুদামের দেয়ালের গর্তটি ধাতব জাল দিয়ে বন্ধ করার সুপারিশ করা হয়েছে, আর আপনি সেটা বন্ধ করেননি। পরবর্তী পরিদর্শনে লেখা থাকবে, গর্ত বন্ধ করা হয়নি। যদি এসও আসে, তারা গর্তটি খুঁজে পাবে আর বাসাটা, আর রেকর্ড থেকে দেখবে যে প্রযুক্তিবিদ ৩ মাস আগে আপনাকে এটা জানিয়েছিলেন। তখন তারা সংশোধনমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য বড় ধরনের জরিমানা করবে। আপনাকে স্বীকৃতির জন্য রিপোর্টে স্বাক্ষর করতে হবে এবং রিপোর্টে উল্লেখিত কাঠামোগত অসঙ্গতিগুলোর ওপর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। পেস্ট কন্ট্রোল হল একটি সহযোগিতা, শুধু দায়িত্ব ছেড়ে দেওয়া নয়। চলুন এই মডিউলটা আর্কাইভ দিয়ে শেষ করি। কত কাগজ রেখে দিতে হবে আর কতদিনের জন্য? এটা একটা ক্লাসিক প্রশ্ন। সাধারণ নিয়ম অনুযায়ী ডায়নামিক রেকর্ডগুলো রাখতে হবে। অন্যের বাণিজ্যিক আজুর সমান সময়ের জন্য, সাথে কোনো বিলম্বিত বিরোধের জন্য নিরাপত্তা মার্জিন যোগ করে। আপনি যদি এমন কোনো রেস্টুরেন্ট হন যারা শুধু ফ্রেশ পণ্যের সাথে কাজ করেন, তাহলে গড়ে পণ্যের আজু ৩ থেকে ৫ দিন। ৬ মাস বা ১ বছরের জন্য তাপমাত্রার রেকর্ড রাখা যথেষ্টের চেয়েও বেশি। স্বাস্থ্য কর্তৃপক্ষ খুব কমই আপনাকে ৩ বছর আগের ফ্রিজের তাপমাত্রা জানতে চাইবে। কিন্তু আপনি যদি সংরক্ষিত খাবার, বোতলজাত সস বা ২ বছরের মেয়াদি শুকনো মাংস তৈরি করেন, তাহলে উৎপাদন ও পাস্তুরাইজেশনের রেকর্ড অন্তত ২ বা ৩ বছর রাখতে হবে। ১ বছর পর যদি বোটুলিজম বিষক্রিয়া ঘটে, তাহলে আপনাকে হাতে নথিপত্র নিয়ে দেখাতে হবে সেই নির্দিষ্ট দিনে আপনি কি করেছিলেন। সেই ব্যাচটি সঠিকভাবে অ্যাসিডিফাই এবং পাস্তুরাইজ করেছিলেন। স্ট্রাকচারাল ডকুমেন্ট, আকাচিপি ম্যানুয়াল, অনুমোদিত প্ল্যান, এসসিআইএ অনুমোদন, প্রশিক্ষণ সনদ, তেল নিষ্পত্তির চুক্তি,
রাসায়নিক পণ্যের সেফটি ডেটা শিট এসবের ক্ষেত্রে আবার ভিন্ন কথা প্রযোজ্য। এসব নথি অবশ্যই সব সময় অনির্দিষ্টকাল ধরে রাখতে হবে, যতদিন পর্যন্ত সেগুলো বৈধ এবং আপডেট থাকে। একটি চূড়ান্ত মনস্তাত্ত্বিক টিপস: আর্কাইভটি গোছানো রাখুন। একজন পরিদর্শক যখন অফিসে ঢুকে পরিষ্কার, লেবেল লাগানো ফোল্ডার দেখেন, যেগুলো বছর ও বিষয় অনুযায়ী ভাগ করা, যেমন টেম্পারেচার লগ 2024, সাপ্লায়ার টেকনিক্যাল শিট, তখন তার মনোভাব ইতিবাচক হয়। তারা বুঝতে পারেন এখানে ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ এবং মানসিক শৃঙ্খলা আছে। একজন পরিদর্শককে যদি রসিদের ঠাসা জুতার বাক্স ঘাঁটতে হয়, এলতেলে কাগজপত্র, বিবর্ণ আর এলোমেলোভাবে মিশে থাকা দেখলে তারা ধরে নেবে আপনার স্বাস্থ্যবিধি আপনার আমলাতন্ত্রের মতোই খারাপ, আর তখন তারা অনেক বেশি কঠোরভাবে আপনাকে পরিদর্শন করবে। শৃঙ্খলাই নিরাপত্তার প্রথম ধাপ।